আমন্ত্রণ নিউজ 24 সংবাদে সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এনসিপির সমাবেশ ঘিরে ছাত্রলীগের হামলা সংঘর্ষের পর থেকে এখনো থমথমে গোপালগঞ্জ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফের বহাল হয়েছে কারফিউ। বুধবারের হামলা সংঘর্ষের ঘটনায় 75 জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা 400 জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে সদর থানায় মামলা করেছে পুলিশ। ধরা পড়েছেন 45 জন। হামলাকারীদের গ্রেফতারে চলছে যৌথ বাহিনীর অভিযান। অন্যদিকে গোপালগঞ্জ সদরের চৌরঙ্গি এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ রমজান মুন্সি ঢাকা মেডিকেলে গতকাল রাতে মারা গেছেন। এ নিয়ে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5 জনে। আমরা খুব করুণ কাহিনীর ভিতরে আছি। রোডে কোনো লোকজন নাই, কেউ আতঙ্ক আছে, কেউ বাইরে হচ্ছে না ভাই। এই যে 2-3 দিন হচ্ছে এই যে কার্ফিউ চলতেছে, গ্যাঞ্জাম ভাঙা চলতেছে, কিন্তু আমাকে তো বাড়ি বাজার ঘাট নাই, ছেলে মেয়ের খরচ চলতে হয়, নিজের পকেট খরচ আছে। পরে বার হয়েছি, মনে করেন কিস্তি আছে, তারপরে বাজার ঘাট নাই, চাউল নাই, তারপরে একটা গাড়ি ভাড়া চালাই, গাড়িটাও মাহাজনে জমা দেওয়া লাগে, এই জন্য আমাদের বারণ। গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী SM সামিউল। 2টা থেকে তো ফের কারফিউ চলছে, তো হামলার ঘটনায় কতজনকে আসামি করে মামলা করা হয়েছে, সব মিলিয়ে এখনকার সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদেরকে সেখানকার। মেহজাবিন, ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ হরিদাসপুর ফেরিঘাটে। আপনাদের একটু বলে রাখতে চাই যে গোপালগঞ্জের ফেরিঘাটে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নৌবাহিনী এবং কোস্টগার্ডের একটি যৌথ বাহিনীর টহল টিম নদীপথে তারা টহল দিচ্ছে। কারণ কি, এই যে 2টা নাগাদ কারফিউ শুরু হওয়ার পর থেকেই যে দুষ্কৃতিকারী যারা দূর থেকে এসেছে এরা যাতে নৌপথে পালিয়ে না যেতে পারে, এই কারণে নৌবাহিনী এবং কোস্টগার্ডের যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়াও কারফিউ শুরু হওয়ার সাথে সাথেই আপনাদের একটু বলে রাখতে চাই যে গোপালগঞ্জ পুরো শুনশান, নীরবতা নিয়ে মানুষ ভয় এবং আতঙ্কের মধ্যে কাটাচ্ছে। তারা দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব কিছু প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে। এখন পর্যন্ত গোপালগঞ্জ সদর থানায় 2টা মামলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। একটি হলো এনসিপির গাড়ি বহরে হামলায় যে ঘটনা ঘটে, এইটা আরেকটি মামলা হয়েছে সন্ত্রাসী। এই ছিল গোপালগঞ্জ থেকে সর্বশেষ। মেহজাবিন, ফিরে যাব স্টুডিওতে। সামিউল, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। শুধু গোপালগঞ্জে নয়, হামলা করে এনসিপিকে দমানো যাবে না, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপি নেতারা বলেন, জাতীয় নাগরিক পার্টি কোনো দলের বিরুদ্ধে সংস্কার চায় না, তারা দেশের স্বার্থে সংস্কার চায়। বাংলাদেশ নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে ফ্যাসিবাদ বিরোধী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও জানান এনসিপি নেতারা। জুলাই পদযাত্রার 18তম দিনে বুধবার মুন্সিগঞ্জে পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যাতে উপস্থিত ছিলেন দলটির শীর্ষ নেতারা। এ সময় এনসিপি নেতারা বলেন, জাতীয় নাগরিক পার্টি কোনো দলের বিরুদ্ধে সংস্কার চায় না, তারা দেশের স্বার্থেই সংস্কার চায়। বাংলাদেশ নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে ফ্যাসিবাদ বিরোধী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও জানান এনসিপি নেতারা। পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে তারা যে আন্দোলন শুরু করেছে তা শেষ না হওয়া পর্যন্ত থামবে না। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। সংগ্রামী মুন্সিগঞ্জবাসী, মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না। এ সময় তিনি প্রবাসীদের ভোটের অধিকার নিয়েও কথা বলেন। হাজারো মানুষ প্রবাসে থাকেন,
আমরা সেই প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে কথা বলছি। অনেকে বলছে প্রবাসীদের কোনো অবদান নাই, তারা কেন ভোট দিবে? প্রিয় মুন্সিগঞ্জবাসী, আপনারা আপনাদের পরিবারের সদস্য যারা রয়েছেন প্রবাসে, তাদেরকে সচেতন এবং সরব হতে বলুন। এর আগে দুপুর 12টায় মুন্সিগঞ্জ শহীদ মিনার থেকে পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মাজহারুল ইসলাম, নিউজ 24, মুন্সিগঞ্জ। এ বিষয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহার ইসলাম। মাজহার, এনসিপির কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা? স্যার, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে জুলাই পদযাত্রা, সেটি কিন্তু আজকে 18তম দিন। 18তম দিনে তারা 2টি জেলায় পদযাত্রা করবে। ইতিমধ্যেই মুন্সিগঞ্জে তারা তাদের পদযাত্রা এবং পথসভা 2টি শেষ করেছেন এবং এখানে কিন্তু দলটির শীর্ষ নেতারা কথা বলেছেন। তারা বলেছেন যে শুধুমাত্র গোপালগঞ্জ নয়, বাংলাদেশের কোথাও হামলা করে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে দমন করা যাবে না। আমরা এই বিষয়ে আর একটু জানতে চাবো যে মুন্সিগঞ্জে এসে তারা পরিস্থিতি কেমন দেখলেন, মুন্সিগঞ্জের মানুষকে তারা কি প্রতিশ্রুতি দিলেন। আমরা দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আমরা নিভার সাথে কথা বলতে চাই। নিভা, আপনারা দীর্ঘদিন পর প্রথমবারের মতো মুন্সিগঞ্জে আসলেন, আপনারা এই অঞ্চলের মানুষ কাছ থেকে কেমন সাড়া পেলেন? আপনারা এই অঞ্চলের মানুষকে কি প্রতিশ্রুতি দিয়ে গেলেন? ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জের মানুষ বরাবরই তারা হচ্ছে খুবই আবেগপ্রবণ মানুষজন এবং আপনারা জানেন এইখানকার অধিকাংশ মানুষই হচ্ছেন প্রবাসে থাকেন। তো তারা আমাদের বললেন যে তারা হচ্ছে প্রবাসীদের যে ভোটাধিকার এটা তারা চান এবং তাদের এখানে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা, হাসপাতালের অবস্থা খুবই করুণ। ঢাকার এত কাছে হওয়া সত্ত্বেও যেটা ভাবা হয় মুন্সিগঞ্জ হয়তোবা অনেক উন্নত, রাস্তাঘাটের অবস্থা তা বলে না, স্বাস্থ্যের অবস্থা তা বলে না। এবং তারা এই দাবিগুলোই আমাদের কাছে করেছেন যে আপনারা আমাদের জন্য কাজ করেন, আমাদের যে রাস্তাঘাট এগুলো ঠিক করেন। আমরা যে আসলাম, যে পথ হয়ে আসলাম, সে পথটার অবস্থাও ভালো ছিল না। আমরা তার চাক্ষুষ প্রমাণই পেয়েছি তারা আমাদের যা বলেছেন। তো আমরা চাই যে মুন্সিগঞ্জের মানুষের এই যে দাবি দেওয়া, তাদের এখানে হাসপাতাল হোক, উন্নত মানের হাসপাতাল হোক, তাদের উন্নত মানের রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হোক এবং তাদের যে দাবি, প্রধানতম দাবির মধ্যে একটি প্রবাসীদের ভোটাধিকার, এটি নিয়ে আমরা অবশ্যই আমরা জাতীয় নাগরিক পার্টি আগে থেকেই সরব আছি এবং আমরাও চাই প্রবাসীদের ভোটাধিকারের বিরুদ্ধে একটি শক্ত অবস্থান আমরা নিব। থ্যাংক ইউ। নিভা বলছিলেন যে মুন্সিগঞ্জ ঢাকার একটি কাছের জেলা হওয়া সত্ত্বেও সে অর্থে খুব বেশি উন্নত হয়নি। জাতীয় নাগরিক এনসিপি প্রতিশ্রুতি দিচ্ছে তারা এই মুন্সিগঞ্জকে দেশের অন্যতম জেলা হিসেবে গড়ে তুলবেন। এই ছিল মুন্সিগঞ্জ থেকে আজকে নাগরিক পার্টির এনসিপির যে পদযাত্রা ছিল সেই সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। মাজহার, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। জুলাই ঐক্যের প্রাচীরে ধরেছে বিভেদের ফাটল। যে রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টায় একদিন ভেঙে পড়েছিল স্বৈর শাসনের মসনদ, তারাই আজ একে অপরকে ঘায়েল করতে মরিয়া। দোষারোপের রাজনীতিতে দলগুলো জড়িয়েছে অশালীন স্লোগানে, ফলে পারস্পরিক সংহতির বদলে বাড়ছে দূরত্ব, যাকে আত্মঘাতী বলছেন বিশ্লেষকরা। নাইমাল জিকোর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। হঠাৎ করে যেন বদলে গেছে রাজনীতির ভাষা। রাজনীতির বয়ানে চলছে শীর্ষ নেতাদের চরিত্র হরণ। স্বৈরশাসক পতনে এক থাকা দলগুলোতে এখন যেন বিভক্তির সুর। ক্ষমতার এ লড়াইয়ে আবারও সেই পুরনো অস্ত্র একে অন্যের ওপর কালিমা লেপনের। জামাত রাজাকার এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। রাজনীতির এমন অপচর্চা ভবিষ্যতে সহিংসতা পর্যায়ে গড়াতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। কাঁটা থেকে হয়তো সারা হাতে আপনার গ্যাংগ্রিন ছড়ায় যেতে পারে। একটা ছোট্ট বিষয়কে যদি আপনি অ্যাড্রেস না করেন, সমাধান না করেন সংকটের, তখন সেই সংকটটা বড় হয়ে যেতে পারে। সুতরাং এগুলোকে অ্যাড্রেস করা ভালো। ফ্যাসিজম বাধ্য করেছিল তাদেরকে একতাবদ্ধ হতে, সেই একতাটা ভেঙে গেল। এখন ভেঙে যাওয়াটাও খুব চিন্তার বিষয় ছিল না যদি সেটা বৈরিতার পর্যায়ে না যেত, শত্রুতার পর্যায়ে না যেত। তারা বলছেন দোষারোপের রাজনীতিতে জুলাই ঐক্যের প্রাচীরে তৈরি করেছে বিভেদের ফাটল। পারস্পরিক সংহতির বদলে বাড়ছে দূরত্ব, যাকে আত্মঘাতী বলছেন বিশ্লেষকরা। ভিন্নমত থাকবে, কাদা ছোড়াছড়ি থাকাটা বাঞ্ছনীয় না এবং এটা থেকে উত্তরণ ঘটাইতে পারে আমার মনে হয় এটা ডক্টর ইউনূসকে এই মুহূর্তে, এই সময়ের জন্য এটা ইউনূসকেই উদ্যোগ নিতে হবে। নতুন পাওয়া স্বাধীনতা, সেটা কথার স্বাধীনতা বা কর্মকাণ্ড পরিচালনার যে স্বাধীনতা, এটা এই সুযোগটা
কিভাবে সঠিকভাবে ব্যবহার করা উচিত সেই সম্পর্কে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার ধারণার অভাব আছে। রাজনীতির এমন অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে সুবিধাভোগীরা এর সুযোগ নিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ মিছিলে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুৎসা রটানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, কোনো অন্যায়কে একটি দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা রাজনীতিকরণ নয়। গোপালগঞ্জের ঘটনার সমালোচনা করে এই নেতা বলেন, মব সন্ত্রাস নয়, অন্যায়ের বিচার চায় বিএনপি। যে সকল মানুষ গণতন্ত্র নিয়ে ছিনিমিনি না খেলে দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার ফিরিয়ে দেন, আমরা ধৈর্য ধরতে চাই, আমরা কোনো প্রভোকেশনে পা দেব না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে। আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে চাই। আমরা একটা নির্বাচিত সরকার চাই, যে সরকারের মাধ্যমে এসব অপকর্মগুলো আমরা মোকাবেলা করব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে শোক মিছিল করেছে বগুড়া ও মেহেরপুর বিএনপি। সকালে বগুড়ার নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু সহ নেতাকর্মীরা অংশ নেন। অন্যদিকে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে মেহেরপুর বিএনপি। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান অবিলম্বে তারেক রহমানের কটূক্তিকারীদের গ্রেফতারের জন্য দাবি জানান। জুলাই আগস্ট অভ্যুত্থানের শহীদদের স্মরণ রাজধানী নয়াপল্টনে বিকালে মৌন মিছিল করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। একই দিন মিরপুরে ঢাকা উত্তর বিএনপির সমাবেশ রয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন একটা ম্যারাথনের মতো, সময় যতই লাগুক এটা বাস্তবায়ন করতে হবে। শুক্রবার জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথনে অংশ নিয়ে এসব কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জানান, স্বৈরাচার হটাতে জুলাই শহীদদের চেষ্টা ছিল হালনা ছাড়া ম্যারাথনের মতো। ছাত্র জনতার জুলাই আগস্ট অভ্যুত্থান দিবস উপলক্ষে এই ম্যারাথনের আয়োজন সকাল 7টায় চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে গণভবন, সংসদ ভবন, খামারবাড়ি হয়ে আবারও চীনমৈত্রীতে এসে শেষ হয় ম্যারাথন। 5 কিলোমিটার এই প্রতীকী ম্যারাথনে অংশ নেন জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা। শুরুতে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ম্যারাথনের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। আয়োজনের উদ্দেশ্য আমাদের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং আহতদের স্মরণ করা, তাদের যেই ত্যাগের ফলে আমরা এই নতুন বাংলাদেশ সৃষ্টির স্বপ্ন দেখছি, বাস্তবায়নে কাজ করছি, সেই ত্যাগকে স্মরণ করার জন্য আজকের এই প্রতীকী ম্যারাথন। সব সময়ই দেশের ইতিহাস, ঐতিহ্য এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুব সমাজকে সচেতন ও সক্রিয় রাখতে কাজ করে যাবেন বলেও জানান তিনি। বাংলাদেশ নামটা যতদিন থাকবে ততদিন বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ থাকবে। 1 বছরের মধ্যে বা অন্তর্বর্তীকালীন সরকারি জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে দিয়ে যাবে। এটা একটা লাইফ লং লড়াই এবং এই লড়াইটা করার জন্য আমরা কমিটেড আছি। শুধু রাজধানীতেই নয়, গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুর, ময়মনসিংহ, কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত ম্যারাথনে অংশ নেন শত শত তরুণ। অভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে উজ্জীবিত করতেই এমন ম্যারাথনের আয়োজন। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাক। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। যোগান কমায় বেশ কিছু সবজির দাম অনেক চড়া। ডাবল সেঞ্চুরি কাঁচা মরিচের বিক্রেতারা বলছেন প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকায়। বৃষ্টির কারণেই দর ঊর্ধ্বমুখী।
তবে স্থিতিশীল রয়েছে মাছ, মাংস ও মুরগির দাম। সপ্তাহান্তে অস্থির রাজধানীর কাঁচা বাজার। সবজির দাম প্রতি কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। বিক্রেতারা দিচ্ছেন বৃষ্টির দোহাই, বলছেন বাড়তে পারে আরো। এই সবজিগুলো বর্ষার সিজন তো দাম বেশি, সব সবজিরই দাম বেশি। গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে কেজি 10 থেকে 20 টাকা সবকিছু বেশি। কোথাও কিছু একটা ঝামেলা আছে আপনার, এই কারণে মরিচের দাম আপনার 200 থেকে 300 এর মধ্যে ঘুরতেছে, যেটা মধ্যবিত্তের জন্য অনেক টাফ আপনার বাজারে। এই মিলেই চলতে আছে, তবে কমার সম্ভাবনা নাই এই বর্ষার ভিতরে। তবে স্বস্তি মিলছে মাছ মাংসের বাজারে। মুরগির বাজারেও নেই বড় পরিবর্তন। ব্রয়লার 150 আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকায়। মুরগির দাম আজকে বাড়ানো কমানো, ব্রয়লারের 150, সোনালী 280। মুরগির দামটা তুলনামূলকভাবে কমই আছে এবং দামটা স্বাভাবিক আছে, বেশি একটা উঠানামা করতেছে না। নিজেদের অসহায়ত্ব প্রকাশ করে ক্রেতারা বলছেন বৃষ্টির খোঁড়া অজুহাতে জিম্মি তারা। কেনার পক্ষে অনেক কঠিন হয়ে যায়, তাদের যে ইনকাম আয়ের উপরে ব্যয় বেশি হয়ে যায়। নিয়মিত মনিটরিং এর দাবিও ক্রেতাদের। মরিয়ম আজিজ মৌরেন, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরো একটি বিরতির, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার, এবার জানাবো খেলার সংবাদ। 2027 এশিয়ান কাপ বাছাই পর্বে হংকং এর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে সেপ্টেম্বরে কাঠমান্ডুতে স্বাগতিক নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপ সিতে 1 পয়েন্ট নিয়ে 3 নম্বরে আছে বাংলাদেশ। অন্যদিকে নেপাল রয়েছে গ্রুপ এফ এর তলানিতে। 2027 এশিয়ান কাপ বাছাই পর্বে হংকং এর বিপক্ষে দুটি ম্যাচ জিততেই হবে বাংলাদেশ দলকে, আর তাই কথা ছিল প্রস্তুতি ম্যাচ হবে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে। তবে বাস্তবে সেই প্রস্তুতি সীমাবদ্ধ থাকছে দক্ষিণ এশিয়ার গণ্ডিতেই। সেপ্টেম্বরের ফিফা উইন্ডো ইউরোপীয় কোনো দলের বিপক্ষে ম্যাচ আয়োজন করতে পারেনি বাফুফে, বলছে পায়নি শিডিউল। পরিবর্তে 6 ও 9 সেপ্টেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় স্বাগতিকদের বিপক্ষেই দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সোমবার অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে এই দুই ম্যাচের সূচি নিশ্চিত করেছে। বাছাই পর্বে 9 ও 14 অক্টোবর হংকং এর বিপক্ষে হোম অ্যাওয়ে ভিত্তিতে খেলবে বাংলাদেশ। ঢাকায় প্রথম লেগ শেষে ফিরতি ম্যাচ হবে হংকংয়ে। বর্তমানে বাছাই পর্বের গ্রুপ সিতে 1 পয়েন্ট নিয়ে 3 নম্বরে বাংলাদেশ। অন্যদিকে নেপাল রয়েছে গ্রুপ এফ এর তলানিতে। গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভুটানের বিপক্ষে প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ। ভুটানকে 2-0 গোলে হারালেও সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 ব্যবধানে হেরেছিল জামালরা। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। দর্শক, দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে। সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেপনিল ফেস মাস্ক।